গ্রামের বাইরে এই প্রথম কোথাও পা রাখলাম, এক অচেনা অজানা স্বপ্নের সন্ধানে। কোনোদিন এর আগে কোথাও যায়নি, আমাদের গ্রাম ছেড়ে, একমাত্র বড় দিদির শ্বশুর বাড়ি ছাড়া। আমরা দুই বোন, বড় দিদি সোনালি আর আমি রূপালী। বেশ সাজানো গুছানো আমাদের সংসার, কোনো ঝুট ঝামেলা নেই। সরকারি চাকরি করেন বাবা, রিটায়ার হতে এখনো অনেক দিন বাকি। মা একটা বেসরকারি স্কুলে হেড মিস্ট্রেস। কোনো রকম অশান্তি নেই আমাদের পারিবারিক জীবনে। বড় দিদি বেশ সুখী, জামা মানে দিদির স্বামী একজন বড় পুলিশ অফিসার। একই শহরে বাড়ি এবং কাজও করে ওই একই শহরে। ওদের সংসারটাও বেশ সুখের, কোনো রকম ঝামেলা নেই। দিদি গ্রাজুয়েশন পাশ করার পর আর পড়তে পারেনি, কারণ জামাই বাবু প্রতি বছর একবার না একবার বদলি হয়ে অন্য শহরে পোস্টিং। তাই বড় দিদি আর কম পড়াটা শেষ করতে পারেননি। বড় দিদি অনেক শখ ছিল একজন ভালো ব্যাংকার হওয়ার। আমি সবে মাত্র গ্রামের কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে প্রথমবারের মতো গ্রাম ছাড়ছি। মা একটু মন খারাপ করেছিল, কিন্তু উচ্চশিক্ষার কথা চিন্তা করে আর কিছু বলেন নাই। বাবা সবসময় আমাকে সাপোর্ট দিত, তাই আমার তেমন একটা অসুবিধা হয় নাই বর্তমান যেতে। তাছাড়া জামাইবাবু হলেন পুলিশ অফিসার, আগে থেকেই বর্তমানে সব কিছু ঠিকঠাক করে রেখেছেন। যদিও বর্তমানে প্রথম আমার বাড়িতে ওঠার কথা ছিল, কিন্তু পরে সেটা আর হয়ে ওঠেনি, কারণ জামাইবাবুর এক কাছের ছেলে বন্ধু ছিলেন সরকারি দলের ছাত্রনেতা। তাই আমার হোস্টেল পেতে খুব একটা অসুবিধা হয় নাই। তাই মামার বাড়িতে না উঠে সোজা হোস্টেল এগিয়ে উঠব। এমনিতে মামার সঙ্গে মা আবার খুব একটা ভালো সম্পর্ক নাই, কারণ আমার বাবা ছিলেন একজন গরিব ঘরের ছেলে। কেন আমার মা আমার বাবাকে বিয়ে করলেন? অনেকটা বাংলা সিনেমার মতো, গরিব হলে যত দোষ। যথাসময়ে বাড়ি থেকে রওনা দিলাম বাস টার্মিনালের উদ্দেশ্যে। মাকে এবং বাবাকে পা ধরে নমস্কার করে দিদির সঙ্গে একটু কথা বলে জামাইবাবু আমাকে বাস টার্মিনালে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন একটা জরুরি কাজের উদ্দেশ্যে। বাস ছাড়ল ঠিক রাত 12টায়, তাই 30 মিনিটে বর্ধমানে গিয়ে বাসটা থামা। পরের দিন সকাল 11টার সময় আমি ভুল করে রাজবাটি নামতে গিয়ে শক্তিগড় নামে একটা জায়গাতে নেমে পড়েছিলাম, কারণ শক্তিগড় নামটা আগেও শোনা ছিল। গ্রামে অনেকের মুখে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার কথা বহুবার শুনেছি, আর তাই কন্ডাক্টর শক্তিগড় শক্তিগড় হাত মারতেই দুম করে বাস থেকে নেমে পড়লাম। আর সেখানটাতেই আমি আমার জীবনের সবচেয়ে ভুলটা করেছিলাম। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব, সঙ্গে বিশাল দুইটা বড় ব্যাগ, মোবাইল ফোনের ব্যাটারিও শেষ, কাউকে যে ফোন করে সাহায্য চাইব সেই উপায়টুকুও নেই। এদিকে সময়ও গড়িয়ে পার হয়ে প্রায় দুপুর 3টা বেজে গেল। আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে এভাবে রাস্তার পাশে বিশাল 2 লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এক লম্বা মতো সুশ্রী যুবক এসে সাহায্য করতে চাইল। প্রথম একটু অন্যরকম মনে হলেও আমি রাজি হলাম উনার সাহায্য নিতে। আমি ওনাকে সব খুলে বললাম। উনি সব শুনে আমাকে বললেন যে একটু অপেক্ষা করতে, উনি গাড়িটা নিয়ে আসছেন। উনি যথাসময়ে গাড়ি নিয়ে এলেন, আমার ভারী লাগেজ 2টা উনার গাড়ির পিছনে রাখলেন। পরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন সামনে বসতে চাই নাকি পিছনে। উনার এত ভালো ব্যবহার দেখে আমি ঠিক করলাম উনার সঙ্গে সামনে গিয়ে বসা। আমি বসলাম। পরে উনি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে শুরু করলেন। আমি যেহেতু বর্ধমান শহর চিনি না, তাই কিছু বলতে পারছি না কোথায় আমাকে নিয়ে উনি গাড়ি চালাচ্ছেন। বেশ কিছুক্ষণ পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বর্ধমান ইউনিভার্সিটি কত দূরে? উনি আমার দিকে তাকিয়ে উত্তর দিলেন, এই তো আর মাত্র 10 মিনিট। আমি ওনার কথা বিশ্বাস করলাম। ঠিক 10 মিনিট পরে একটা বিশাল বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে উনি আমাকে বলেন যে গাড়িটা আর যাবে না, একটু ঠিক করতে হবে। আমি যেন গাড়ি থেকে নেমে ওই বাড়ির ভিতর গিয়ে বসি। ঠিক কী করো বুঝতে পারছিলাম না। তখন আমার বেশ খারাপ লাগছিল কেন এই ভুলটা করতে গেলাম একটা অজানা অচেনা পুরুষ মানুষের সঙ্গে। সে যাই হোক, আমি গাড়ি থেকে নেমে সোজা ওনার সঙ্গে আমি উনার বাড়িতে গেলাম। উনি 10 মিনিট পরে এসে আমাকে জিজ্ঞাসা করলেন আমি কিছু খাব কি না। আমি ওনাকে বিনীতভাবে উত্তর দিলাম না, কারণ আমি একটু ভয় পেতে শুরু করেছিলাম। উনি তখন দরজাটা বন্ধ করে দিলেন আর আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসলেন। আমি কোনো রকম ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন আমার দিকে এমন করে এগিয়ে আসছেন? উনি কোনো রকম অভিনয় না করে সোজা আমাকে বলেন, কি করব বুঝো না, নাকি না বুঝার ভান করছো? আমি জানতাম এখন এই সিনটায় হবে সিনেমার মতো। আমার সব কিছু দেখে নিল। আমি কোনো কুল কিনারা না দেখে ভয়ের অভিনয় করে কাঁদতে শুরু করে দিলাম। তখন উনি আমার কাছে এসে বলেন যে ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাকে কষ্ট দেব না।
বরং শান্তি দিব। আমি আরও জোরে জোরে কান্না শুরু করে দিলাম। উনি তখন আমাকে মেরে ফেলার ভয় দেখালেন। আমি তখন রাজি হয়ে গেলাম। ভাবলাম বেকার ধস্তাধস্তি করার চেয়ে জীবনের প্রথম আনন্দটা উপভোগ করা যাক। জীবনের প্রথম কাজটা এমনভাবে হবে তা কখনো ভাবিনি। এই প্রথম খুব কাছাকাছি থেকে দেখলাম তার সব কিছু। ব্যায়াম করা দেখতে খারাপ না। নাড়াচাড়া করতে লাগলেন, আমার যেন কেমন লাগছিল আমি নিজেও জানি না। উনারটা আমার ভিতরে দিলেন। একটু পরে উনি উনারটা বের করে উঠে গেলেন। আমাকে বললেন যে গিয়ে পরিষ্কার হওয়ার জন্য। আমি তাই করলাম। আমাকে নিয়ে উনি বের হলেন খাবার খেতে। আমরা একটা ফাস্ট ফুডের দোকানে গেলাম, খাবার খেলাম। পরে আবার সেই বাড়িটিতে ফেরত আসলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলেন এর আগে আমি কারোর সাথে করেছি কিনা। আমি উনাকে বললাম না, আমি এইসব কখনো করিনি। উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন যে এটা কি তোমার প্রথম? আমি উত্তর দিলাম হ্যাঁ। উনি আমাকে একটু একটু করে প্রশ্ন করতে লাগলেন কেমন লাগলো আমার প্রথম। আমি উত্তর দিলাম আমি ভীষণ ভয় পেয়েছি। শুনে উনি আমাকে নির্ভয় দিয়ে বললেন প্রথম প্রথম এমনি হয়ে থাকে, এতে ভয় পাবার কিছু নাই। আরও 2-3 বার করলে আর এমন হবে না। আমি উনার এই কথা শুনে আবারও একটু ভয় পেয়ে গেলাম এবং উনাকে প্রশ্ন করলাম আপনি কি আবারও? উনি আলতো করে উত্তর দিল হ্যাঁ। আমি উনাকে একটু অনুরোধ করে বললাম যে আমাকে বর্ধমান ইউনিভার্সিটিতে ফেরত যেতে হবে, তাছাড়া বাড়িতে ফোন করে বলতে হবে আমি বর্ধমানে পৌঁছে গেছি। উনি আমাকে জড়িয়ে ধরে বলেন এত তারা কিসে? শোনা। পরে আরও একবার আমার সাথে কাজ করল। তারপর উনি আমাকে বর্ধমান ইউনিভার্সিটি মহিলা হোস্টেলের কাছে নামিয়ে দিয়ে চলে গেলেন। তখন আমি খুব একটা ভালো করে হাঁটতে পারছিলাম না, আমার পায়ে ব্যথা হচ্ছিল। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।